ইট ওয়েলকাম টু ডেরির সেকেন্ড এপিসোডে আপনাদের স্বাগতম। এই সিরিজ নিয়ে নতুন করে কোনো কিছুই বলার প্রয়োজন মনে করি না, তাই যারা পেনিওয়াইজকে ভালোবাসেন অবশ্যই ফার্স্ট অফ অল প্রথম এপিসোড দেখে আসবেন, তারপর না হয় এই ভিডিওতে আসুন। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। অ্যান্ড লেট মি রিইন্ট্রোডিউস মাই সেলফ। আমি ইমন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেহল। সেই সাথে শুরু করা যাক আজকের গল্প। এপিসোড শুরু হয় মনস্টার বেবির আক্রমণ দিয়ে, যেটা আসলে ছিল লিলির নাইটমেয়ার। সে ঘুম থেকে তখন লাফিয়ে ওঠে। এখানে একটা থিওরি আছে, সেই থিয়েটার রুমে লিলি বাদে বাকি সবাইকে মনস্টার বেবি মেরে ফেললেও লিলিকে কেন কিছু করলো না। এর কারণ হতে পারে লিলির হাতে তখনও সেই কচ্ছপের ব্রেসলেটটা ছিল, যেটা হয়তো তার লাকি চার্ম হিসেবে কাজ করেছে। এটার কারণ আসলে ম্যাটির দেওয়া সেই কচ্ছপটা ম্যাটিউরিনকে রিপ্রেজেন্ট করে, যা এই স্টিফেন কিং ইউনিভার্সের একজন প্রোটেক্টর আর পেনিওয়াইজ বা ইটের সরাসরি দুশ্মন, যার জন্য হয়তো ইট এটার থেকে দূরত্ব বজায় রাখতে চাইছে। লিলির জন্য পুরো পরিস্থিতিটা আরও কঠিন হয়ে যাচ্ছে। একে তো তার বাবার ঘটনা, যেখানে লিলির চোখের সামনে মেশিনে তার বাবা টুকরো টুকরো হয়ে গেছে। এরপর ম্যাটির ঘটনায় তার অনুশোচনা। এখন থিয়েটার রুমের ঘটনা নাইটমেয়ার হয়ে তাকে ভয় দেখিয়ে চলেছে। এইসবের মাঝে লিলি পুরোই ট্রমাটাইজড। অন্যদিকে রনি, সেও এই ঘটনার আরেক ভুক্তভোগী। তাছাড়া রনির আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে ভিরনিকা। রনির বাড়ির সামনে কুকুর ডাকাডাকি করে, বাইরে পুলিশের গাড়ি 24 ঘন্টা পাহারা দিতেই আছে। একে তো রনির বাবার উপর ম্যাটির নিখোঁজের কেসের চার্জ লেগে আছে, সাথে আবার নতুন করে যুক্ত হয়েছে ফিল, টেডি এবং সুজির নিখোঁজ হওয়ার কেস। পুলিশ থিয়েটার রুম থেকে কোনো বাচ্চার লাশ পায়নি, শুধু পেয়েছে ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্ত আর একমাত্র সাক্ষী লিলি। সে তার বয়ানে কোথাও রনির বাবার নাম উল্লেখ করেনি। সাক্ষী প্রমাণের অভাবে পুলিশ শুধুমাত্র নজরদারি করছে 24 ঘন্টা। তবে এখনও রনির বাবাকে তারা ধরে নিয়ে যায়নি। কিন্তু এইসব ঘটনায় পুলিশের তো একজন অভিযুক্তকে ধরতে হবে। দোষী হিসেবে রনির বাবাকে নিয়ে যাওয়া সহজ, কারণ সেই কালো চামড়ার মানুষ। বাইরে পাহারা থাকা পুলিশরা বলাবলি করছে, লাশ পাওয়া যাক অথবা না যাক, রনির বাবাকে তারা কোনো না কোনোভাবে ফাঁসাবে। থিয়েটারে কোনো লাশ না পাওয়া যাওয়ার কারণ হলো ইট বা পেনিওয়াইজ তার শিকারকে ধরে নিয়ে নিজের কাছেই রেখে দেয়। এদিকে রনি বাড়িতে তার বাবা হাঙ্ক আর দাদির মধ্যে কথা কাটাকাটি চলছে। মূলত তাদের মাঝে কথা কাটাকাটি চলছে পুলিশের নজরদারির ব্যাপারটা নিয়ে। হাঙ্ক বলে, আমি কোনো দোষ করিনি, এরা কী বা করতে পারবে? যখন আমি কোনো অপরাধী করিনি। তখন রনির দাদি বলছিল, এরা যে কোনোভাবে তোকে ফাঁসিই ছাড়বে। রনির কী বা দরকার ছিল এই বাচ্চাদের থিয়েটারে নিয়ে যাওয়ার জন্য? এখন রনিকে স্বাভাবিকভাবে নিজের স্কুল করা দরকার। পড়ালেখা করে রনি যেন ডেরি থেকে দূরে ভালো কোনো একটা জায়গায় সেটেল হতে পারে, যাতে তাকে আর এই রেসিজম, সাদা চামড়া কালো চামড়ার মানদণ্ডে না দাঁড়াতে হয়। তার তো বয়স হয়েছে, কিন্তু রনির এখনও পুরো জীবনটাই বাকি। কিন্তু হাঙ্ক এই অবস্থায় মেয়েকে স্কুলে পাঠাতে চায় না, কারণ পুরো শহর তাকে খুনির চোখে দেখে। আর মেয়ের সাথে তারা এখন কী ব্যবহার করতে পারে ডেরির লোকজন তা সে জানে। তাই মেয়েকে নিজের থেকে এই মুহূর্তে দূর করতে চায় না সে। এইসব কথা রুমের বাইরে দাঁড়িয়ে রনি শুনে ফেললে হাঙ্ক মেয়েকে সান্ত্বনা দেয়। এদিকে মেজর হ্যানলনকে দেখা যায়, সে নতুন বাসায় উঠেছে, যেখানে তার স্ত্রী শার্লেট আর ছেলে উইলিয়াম আজকে এসেছে। শার্লেট এসে আশেপাশের প্রতিবেশীদের হাত নাড়িয়ে হ্যালো জানায়, তবে তারা সকলে তাদের ইগনোর করে। রেসিজমের ব্যাপারটা এখানে অনেক বেশি প্রখর বুঝতে পেরে শার্লেট জানায় এখানে মানিয়ে নিতে তাদের বেশ কিছুটা সময় লাগবে। বাড়িটা তাদের পছন্দ হয়েছে। উইলিয়াম নিজের রুমে গিয়ে বাবার আনা গিফট পেয়ে অনেক বেশি খুশি হয়। গিফটটা ছিল একটা টেলিস্কোপ। উইলিয়ামের বিজ্ঞান আর মহাবিশ্বের প্রতি বিশাল আগ্রহ, সেজন্য শার্লেট এটা ছেলেকে দিতে সাজেস্ট করেছিল। হ্যানলন যেহেতু সারাদিন কাজ নিয়ে বাইরে ব্যস্ত থাকে, ছেলের আগ্রহ সম্পর্কে তার কোনো ধারণা নেই। কিন্তু সময় সময় শার্লেট ছেলের সম্পর্কে সবকিছু হ্যানলনকে জানায়। দুজনের মধ্যে একটা সেতুবন্ধের মতো কাজ করে শার্লেট, যাতে বাবা ছেলের সম্পর্কটা ভালো আর সুন্দর হয়ে ওঠে। দেরিতে কিছুটা কারফিউর মতো কন্ডিশন হয়ে গেছে। সন্ধ্যার পর বাচ্চাদের বাইরে বের হওয়া নিষেধ। এর কারণ ইট যে বাচ্চাদের নিজের শিকার বানায়, তা মূলত রাতেই। অন্যদিকে মার্চকে দেখানো হয় সে স্কুলে এসেছে। সে স্কুলের পপুলার মেয়েদের গ্রুপ প্যাটি এবং তার দুই বন্ধুর গ্রুপে মিশতে চেষ্টা করে, কিন্তু মার্চকে তারা খুব একটা পাত্তা দেয় না। আজকে থেকে রনিও স্কুলে এসেছে, কিন্তু তার স্কুলে আসাটা কেউই ভালোভাবে নিচ্ছে না। ক্লাসরুমে মার্চ লিলিকে সতর্ক করে সে যেন রনির সাথে কথা না বলে, কারণ ডেরির সব লোক রনির বাবাকে সন্দেহ করছে। তাই রনির সাথে কথা বললে তার ইমেজ নষ্ট হবে। এমনিতেই সবাই তাকে পাগল ভাবে। লিলি মার্চকে জানায় সে সবটা জানে, রনির বাবা সম্পূর্ণ নির্দোষ। এরপর উইলিয়ামকে দেখা যায়, সে প্রথম দিনে ক্লাসে লেট করে আসায় টিচারের কাছে সে বকা খায়।
সাথে সিটে বসতে গেলে একজন তার চেয়ার ধরে টেনে চেয়ারটা সরিয়ে নিয়ে উইলিয়ামকে ফেলে দেয়। উইলিয়ামকে স্কুলের প্রথম দিনেই বুলিংয়ের শিকার হতে হয়। স্কুলে ফিল, সুজি আর টেডির জন্য প্রার্থনাও করা হয়। এরপর হ্যানলনকে দেখা যায় হেডকোয়ার্টারে কর্নেল ফুলারের সাথে দেখা করতে আসে। ফুলার তাকে জানায় হ্যানলনকে যেই 3জন অফিসার আক্রমণ করতে এসেছিল তাদের একজনকে ধরা হয়েছে। সে আর কেউ নয় বরং মাস্টার্স, এবং তার সাথে বাকি 2জনকেও ধরে ফেলা হবে খুব তাড়াতাড়ি। শুরু থেকেই মাস্টার্সের হ্যানলনের ওপর ক্ষোভ ছিল, সেজন্য সে এই কাজটা করেছে। এইসব শুনে হ্যানলন চলে যাওয়ার সময় ফুলারকে জানায় হ্যানলনের ওপর হামলা করার সময় মাস্টার্সের কাছে যে পিস্তল পাওয়া গেছে সেটা ছিল ম্যাক্রোফ পিএম। ফুলার জানায় এটা সোভিয়েত ইউনিয়নের তৈরি, কিন্তু হ্যানলন যে সে অন্ধকারের মধ্যেও এত নিখুঁতভাবে এই বিষয়টা খেয়াল করেছে সেটা আসলেই অনেক প্রশংসনীয়। সেদিন শার্লেট বের হয়েছে রাতের খাবারের জন্য বাজার করতে। সে রাস্তাঘাট অবজার্ভ করতে থাকে, সাথে এটাও খেয়াল করে ডেরির লোকজন তার দিকে খুব অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আজ আমি তোমাদের সাথে এমন একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে বলতে চাই যেখানে ক্রিকেট, ফুটবল, টেনিস সহ বিভিন্ন লাইভ ম্যাচ দেখে স্কোর প্রেডিক্ট করেই সহজেই উপার্জন করা যায়, এবং এরা পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। এছাড়াও এখানে রয়েছে আইফোন, ল্যাপটপ ও ক্যাশ প্রাইজ জেতার অসাধারণ সুযোগ। এই অ্যাপটিতে তোমরা পাবে নানা রকম আকর্ষণীয় গেম যেমন ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার, 21 সহ আরও অনেক মজার গেম, যেগুলো খেলেই সহজে আয় করা সম্ভব। আর সবচেয়ে ভালো দিক হলো রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ব্যবহার করলে প্রথম ডিপোজিটেই পেতে পারো সর্বোচ্চ 24,000 টাকা পর্যন্ত বোনাস। তোমার জেতা টাকা সহজেই তুলতে পারবে বিকাশ, ব্যাংক, ক্রিপ্টো বা পেপাল সহ বিভিন্ন মাধ্যমে। তাছাড়া 24 ঘন্টা কাস্টমার সাপোর্ট তো রয়েছেই, তাই কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে সাহায্য পাবে। তাহলে দেরি কেন, এখনই নিচের পিন করা লিঙ্কে ক্লিক করে আমার প্রোমো কোড ব্যবহার করে জিতে নাও অসাধারণ পুরস্কারগুলো। এর একটাই কারণ, সে কালো চামড়ার মানুষ। শহরে পলের একটা মূর্তি স্থাপন করা হচ্ছে, যেটা শহরের লোকজনদের পছন্দ না বলে এটার নির্মাণ বন্ধ করতে লোকজন বিক্ষোভ করছে। পলের এই মূর্তি ইট চ্যাপ্টার 1-এ দেখানো হয়েছিল, আর চ্যাপ্টার 2-তে এটাকে জীবিত করে পেনিওয়াইজ লুজার্স ক্লাবের উপর হামলা করেছিল। শার্লেট হাঁটতে হাঁটতে একটা যুবক ফার্মাসিস্টকে ফার্মেসির বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে। সে দেখে লোকটার নাম কিম। এরপর সে চলে যায় একটা দোকানে মাংস কেনার জন্য। দোকানির নাম হচ্ছে মিসেস কার্শ, যে কিনা ইট চ্যাপ্টার 2-তে বেভারলির বাড়িওয়ালা ছিল। মিসেস কার্শ শার্লেটের সাথে খুবই ভালো আচরণ করে। সে জানায় এই শহরে বাইরে থেকে সচরাচর লোকজন থাকতে আসে না, এই জন্য শার্লেটকে সে দেখে অবাক হয়েছে কিছুটা। এ সময় শার্লেট বাইরে কয়েকজন ছেলেকে দেখতে পায়, যারা কিনা অন্য একটা ছেলেকে রাস্তায় ফেলে মারছে। কেউই আটকাচ্ছে না বা বাধা দিচ্ছে না। শার্লেট ছুটে গিয়ে তাদের আটকায়, এই সুযোগে ছেলেটা সেখান থেকে পালিয়ে যায়। যারা সেই ছেলেটাকে মারছিল তারা শার্লেটকে কিছুই বলে না, কিন্তু এমনভাবে তার দিকে তাকায় যেন তাকে গিলেই ফেলবে। তারপর কোনো কথা না বলে আবারও সেই ছেলেটাকে মারতে ছুটে চলে যায়। এ সময় শার্লেটের দিকে আশেপাশের মানুষ এমনভাবে চেয়ে থাকে যেন ওই 3জন ছেলে মারপিট করে অন্যায় করেনি। শার্লেট তাদের থামিয়ে বড় কোনো অন্যায় করে ফেলেছে। এখন রাতে খাবার টেবিলে শার্লেট তার ছেলে আর তার স্বামীকে আজকে সারাদিনের সবকিছু শেয়ার করে। সে ওই 3জন ছেলের বাড়ি খুঁজে বের করে তাদের বাবা মায়ের কাছে গিয়ে নালিশ করবে। উইলিয়াম জানায় এইসবের কোনো প্রয়োজন নেই। নতুন শহরে এসে স্কুলে সে মায়ের এইসব কাজের জন্য নিজের ইমেজ নষ্ট করতে চায় না। শার্লেট তাকে জিজ্ঞেস করে আজকে তার স্কুলের প্রথম দিন কেমন গেল, কেউ তাকে বুলি করেছে কিনা এইসব জিজ্ঞাসা করলে উইলিয়াম জানায় এরকম কিছুই হয়নি। যদিও উইলিয়াম প্রতিনিয়ত বুলিংয়ের শিকার হচ্ছিল, এরপরও সে মিথ্যা বলে, যেন শার্লেট এই ব্যাপারটা নিয়ে স্কুলে গিয়ে কোনো সিন ক্রিয়েট না করে। এইসব ঘটনা বলেই উইলিয়াম তখন চলে যায়। এরই সাথে হ্যানলন আর শার্লেটের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয় এই ব্যাপারটা নিয়ে। অন্যদের বিষয়ে নাক না গলানোর জন্য শার্লেটকে হ্যানলন অনুরোধ করে। এটা নিয়ে কিছুক্ষণ রাগ দেখানোর পর হ্যানলন নিজে থেকেই শার্লেটের কাছে ক্ষমা চায় আর জানায় আজকে তার মুডটা খারাপ। এখানে একটা ব্যাপার লক্ষণীয়, শার্লেট কিন্তু একজন সেলফ রিসপেক্ট সম্পন্ন মহিলা, যে অন্যায় দেখলে সবসময় প্রতিবাদ করে। তার এই স্বভাবের জন্য তাদের পরিবারকে অনেক সময়ই ঝামেলার মধ্যে পড়তে হয়েছে। হ্যানলন এই জন্যই শার্লেটকে সতর্ক করলো, সে চায় না এইসব ব্যাপারগুলো নিয়ে ডেরিতেও তাদের ঝামেলা হোক, কারণ ডেরির মানুষজন খুব অদ্ভুত, সেলফিশ, যারা অন্যের কষ্টে খুশি হয়, আর রেসিজম তো আছেই। এখানে কোনো ঝামেলা হোক সেটা হ্যানলন মোটেও চাইছে না। অন্যদিকে রনিকে দেখা যায় নিজের মায়ের বিয়ের ছবি দেখে কিছুটা আপসেট, যার একটা শক্তপোক্ত কারণও আছে। রনি এবার চাদরের নিচে মুখ লুকিয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু তার ঘুম আসে না। কিছুক্ষণ পর মনে হয় বিছানাটা বাঁ পাশে এমনভাবে কাঁপছে যেন হার্টবিট হচ্ছিল। রনি ব্যাপারটা ফিল করে এবং চাদর থেকে বের হতে চায়, তবে চাদর এত লম্বা হয়ে গিয়েছিল সেখান থেকে কিছুতেই বের হতে পারছিল না। আর দেখতে দেখতে সেই চাদর মানুষের চামড়ায় পরিণত হয়। সেখানে শিরাও দেখা যাচ্ছিল। তখন চারিপাশে পানি ভরতে শুরু করে, যেমনটা রনি মায়ের গর্ভের মধ্যে আছে।
রনি তখন চাদর ছিঁড়ে সেখান থেকে বের হয়ে আসলো, কিন্তু যেটাকে সে চাদর ভাবছিল সেটা আসলে পেট ছিল। সে পেট ফেটে বের হয়েছে। রনির সম্পূর্ণ শরীরে ফ্লুইড আর রক্ত লেগে আছে, যেমনটা সদ্য জন্ম নেওয়া বাচ্চাদের হয়ে থাকে। এরই সাথে নার্ভের যে কর্ড রয়েছে সেটাও রনির সাথে যুক্ত। রনি ভয়ে ভয়ে বিছানার দিকে তাকাতেই দেখতে পেল সেটা কারো পেটে পরিণত হয়েছে, যেটা ফাটিয়ে সে বের হয়েছে। সেখানে সে তার মাকে ভৌতিক রূপে দেখতে পেল। সে তাকে খুব করুণভাবে বলছে, তুমি আমার পেট ফেটে বের হয়ে এসে আমাকে মেরে ফেলেছ। এরপরই তার কণ্ঠ সম্পূর্ণ পাল্টে গেল পেনিওয়াইজের গলায়। সে তাকে বলে, রনি, মা তো মরে গেছে, এখন তোর বাবাকেও লোকজন ধরে নিয়ে গিয়ে মেরে ফেলবে। এইসবের সাথে সাথেই রনির মায়ের মুখটাও পাল্টে গিয়ে ডেমনিক আকার ধারণ করে। এরই সাথে আম্বেলিকাল কর্ড টানতে টানতে পেটের ভিতরে রনিকে সে নিয়ে যেতে চাইছিল, যেখানে পেনিওয়াইজের ভয়ঙ্কর ধারালো দাঁত দেখা যায়, যা রনিকে গ্রাস করার জন্য প্রস্তুত। পেটের দিকে তাকাতেই সেখানে পেনিওয়াইজের ভয়ঙ্কর হলুদ চোখ দেখে সে অনেক ভয় পেয়ে যায়। তখন ভয়ে রনি নিজের দাঁত দিয়ে আম্বিলিকাল কর্ড কেটে ফেলল। এরপর পেনিওয়াইজ তার মায়ের রূপ ধরে বিশাল লম্বা এক প্রেতাত্মা হয়ে যায় এবং তার দিকে সে আসতে শুরু করে। এই সময় রনির চিৎকারে তার বাবা দাদি সেখানে এসে তাকে সামলে নেয়। এরপর সবকিছু একদম স্বাভাবিক হয়ে যায়। এখানে আসলে পেনিওয়াইজ নিজের শিকারের দুর্বলতা, ভয় আর আর অনুশোচনার জায়গায় আঘাত দিয়ে তাকে ভয় দেখিয়ে দুর্বল করে তাকে ফিট করে। রনির জন্মের সময় যেহেতু তার মা মারা গিয়েছিল, ভেতর ভেতরে তার মধ্যে এজন্য একটা অপরাধবোধ কাজ করে। সে নিজেকে অপয়া ভাবত এবং এটাকেই পুঁজি করে পেনিওয়াইজ রনিকে হন্ট করে। আর পেনিওয়াইজ হয়তো এসবের মধ্যে বড়দের ইনক্লুড করতে চায় না, সে শুধু বাচ্চাদেরই হন্ট করে থাকে। সেজন্যই বড়দের আসার সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যায়। কিন্তু বড়দের উপরও পেনিওয়াইজের প্রভাব লক্ষ্য করা যায়। তারা তখন অতিরিক্ত রাগী আর উন্মাদের মতো হয়ে যায় আচরণের দিক থেকে। এরপর হ্যানলনকে দেখা যায় একটা বারে নিজের দুই বন্ধুর সাথে হ্যাং আউট করতে। হ্যানলন বন্ধুদের জানায় সে একটা সুপার সিক্রেট স্পাই মিশনে আছে। এই কথা তার বন্ধুরা বিশ্বাস করে না, তারা মজা ভেবে সম্পূর্ণ উড়িয়ে দেয়। তখন তাদের পাশের টেবিলে পুলিশ চিফ ব্ল্যান্ড বস সেখানে এসে ড্রিঙ্কস করছিল, যাকে স্ট্যান এসে এটা জিজ্ঞেস করে সে কেন এখনও হাংকে থিয়েটারের কেসে গ্রেফতার করেনি। পুলিশ চিফ তাকে জানায় তাকে শীঘ্রই আটক করা হবে। স্ট্যান এইসব কথা শুনতে রাজি না। সে হাংকে ধরার জন্য ব্ল্যান্ডকে চাপ প্রয়োগ করে, এমনকি চাকরিচ্যুত করার ভয় পর্যন্ত দেখায়। হাংকের উপর দোষ চাপানোর একটাই কারণ, সে কালো চামড়ার। এইসবে ব্ল্যান্ডের মেজাজ খারাপ হয়ে যায়। সে বারটেন্ডারকে ডেকে হ্যানলন আর তার বন্ধুদের উঠিয়ে দেওয়ার জন্য বলে। তখন হ্যানলন তার দুই বন্ধুর সাথে বেসে আসলে সেখানকার এন্ট্রি অলরেডি বন্ধ হয়ে গিয়েছিল, এজন্য গার্ড তাদেরকে ঢুকতে দেয় না। হ্যানলন গার্ডকে জানায় তার উপর কোনো সময়সীমা বাধা নেই, তার কাছে স্পেশাল প্রিভিলেজের পাস আছে। গার্ড এই কথায় বিশ্বাস না করে হায়ার অথরিটির কাছে কল করে এবং নিশ্চিত হয় হ্যানলনের কাছে আসলেই সেই পাস আছে। তখন গার্ডের মুখ তার নিজের পশ্চাৎংশের মতো হয়ে যায়। সে এটা ভাবতেই পারছিল না কোনো কালো চামড়ার মানুষ এই পর্যায়ে আছে বলে সে মানতেই পারছিল না। পরদিন সকালে কর্নেল ফুলার নিজের লোকদের নিয়ে ডেরির জঙ্গলে যায়। জায়গায় জায়গায় খুঁড়ার কাজ করছিল কিছু খোঁজার জন্য, যেসব কিনা নেটিভ আমেরিকানরা দেখছিল। তারা এই ব্যাপারটায় মোটেও খুশি ছিল না। এরপর ফুলার কথা বলে হ্যালোরানের সাথে। তারা জায়গায় জায়গায় খোদাইয়ের কাজ চালিয়ে এখনো পর্যন্ত কিছু পায়নি। তার জন্য ফুলার হ্যালোরানকে কিছুটা চাপ দিচ্ছে। ফুলার মূলত এমন কোনো জিনিস খুঁজছিল যা সাধারণ মানুষের পক্ষে খোঁজ করে পাওয়া সম্ভব না, তাই সে এখানে হ্যালোরানের শাইন পাওয়ারের সাহায্য নিচ্ছে। হ্যালোরান এখানে কোনো কারণবশত বারবার বমি করে চলেছিল। শুধু ইটই যে মানুষের পেছনে পড়ে আছে সেটা নয়, ফুলারের মতো কিছু মানুষও ইটকে ধরে তার শক্তি ব্যবহার করার চেষ্টায় আছে। সিন শিফট হয় স্কুলে, যেখানে মার্চ পেটি আর তার বান্ধবীদের সাথে বসে খাবার খাচ্ছিল, যা দেখে লিলি চলে যায় একা বসে খেতে অন্য কোথাও। মার্চ পেটির গ্রুপে মিশতে খুব চেষ্টা করে যাচ্ছিল, এমনকি লিলি আর রনিকে নিয়ে মজাও করছিল, শুধু গ্রুপের সাথে ভাব জমাতে। ব্যাপারটা আমার কাছে একটু বিরক্ত করছিল। মার্চ বারবার জোকস মেরে মেরে কথা নিজের দিকে টানতে থাকে, আর পেটির দুই বান্ধবী তার কথায় হাসতে থাকে। কিন্তু পেটি মার্চকে তেমন একটা পছন্দ করে না। এই ব্যাপারটায় মার্চকে খোঁচা মারার জন্য পেটি বলে সে কেন একই পোশাক রোজ রোজ পরে আসে। হলো তো, অন্যকে নিয়ে মজা করতে করতে নিজেই এখন হাসির পাত্র। লিলি যেই টেবিলে একা একা বসে খেতে বসেছিল, সেখানে রনি আসে। সে নিজের সাথে হওয়া সব ঘটনা খুলে বলে, এটাও বলে যে তার মা বলে গেছে সে তার বাবাকে নিয়ে যাবে। লিলি রনিকে আশ্বস্ত করে এরকম কিছুই হবে না, কারণ লিলি তার বয়ানে বলেছে হাঙ্ক সেখানে ছিল না।
কিন্তু রনি এই ব্যাপারে খুশি হতে পারেনি। সে লিলিকে জিজ্ঞাসা করে কেন সে সব সত্য কথা বলেনি। সে মনস্টার বেবি যে সবাইকে খেয়ে ফেলেছে এটা সে জানায়নি কেন। লিলি জানায় এইসব বললে তারা হয়তো লিলিকে পাগল বা মানসিক রোগী ভেবে আবারও জুনিফার হিল অ্যাসাইলামে পাঠাবে। লিলি যে কোনো মূল্যে সেখানে আর ফেরত যেতে চায় না। এবার রনি এই কথায় অনেক রেগে গিয়ে উঠে চিৎকার করে জানতে চায় সে এই কাজটা কেন করলো, সত্য কেন বলল না। এটা শুনে টিচার এসে রনিকে নিয়ে যায়। অন্যদিকে উইলিয়ামকে দেখা যায় সে নিজের লকারের সামনে মাটিতে বসেই বই পড়ছিল। তার সাথে রিচ নামের একটা ছেলে কথা বলে যে কিনা সবসময় তার সাথে ভালোভাবে কথা বলতো। তখন তাদের সামনে দিয়ে পেটির গ্রুপ চলে যায়, যাদের সাথে মার্জও ছিল। মার্জকে দেখেই রিচের মনে লাড্ডু ফুটে ওঠে, যেটাকে মার্জ ইগনোর করে। আর পেটির এক বান্ধবী তাকে মিডল ফিঙ্গারও দেখায়। এরপরে একটা ছেলে লকার রুমের সামনে একটা বোম মারে, যেটা থেকে বাঁচতে রিচ আর উইলিয়াম দৌড় লাগায়। উইলিয়াম দৌড়ে গিয়ে একটা টিচারের সাথে ধাক্কা খায়, যেখানে টিচার মনে করে বোমটা উইলিয়াম মেরেছিল। এর জন্য টিচার তাকে শাস্তিস্বরূপ ডিটেনশনে পাঠায়। এর মাঝেই শার্লেটকে দেখানো হয়। সে অনেক কেনাকাটা করে সেকেন্ড হ্যান্ড রোজ নামে এক দোকানে যায়, যেখান থেকে হ্যানলন সেই টেলিস্কোপটা কিনেছিল। শার্লেট নতুন বাসা সাজানোর জন্য কিছু মালপত্র কিনতে চায় এখান থেকে। ইটের দুটো মুভিতেই এই দোকানটা কি দেখানো হয়েছে, যেখানে বেল বড় হয়ে নিজের সিলভার সাইকেল এখান থেকেই কিনেছিল। তখন এই দোকানের মালিক ছিল দ্য স্টিফেন কিং ইট, মানে নোবেলের রাইটার নিজেই। এদিকে স্কুলের ডিটেনশন রুমে রনি আর উইলিয়ামের পরিচয় হয়। দুজন এখানেই কেন এসেছিল, কিসের জন্য তারা শাস্তি পেয়েছে, এগুলো নিয়ে তারা কথা বলে। তাছাড়া উইলিয়ামের বিজ্ঞান আর মহাকাশ সম্পর্কে আগ্রহ নিয়েও তারা কথা বলে। এই সময় বাহির থেকে হইচইয়ের শব্দে তারা দুজন জানালায় গিয়ে তাকালে তারা দেখতে পেল পুলিশ এসে লিলিকে নিয়ে যাচ্ছে। রনি অনুমান করতে পারছিল পুলিশ তাকে কেন নিয়ে যাচ্ছে, যেটা ভেবে সে আরও রেগে যায়। এরপর পুলিশ স্টেশনে পুলিশ তার সাথে কথা বলে। মূলত পুলিশ তাকে ভয় দেখায় যদি সে হাঙ্কের নাম না বলে তাহলে সবাই তাকে পাগল ধরে সাসপেক্ট করবে। এতে হয়তো তার জুনিফার হিল যাওয়া লাগবে, মানে মেন্টাল অ্যাসাইলামে। লিলি কিছুতেই সেখানে যেতে রাজি না, যার জন্য সে তার বয়ান পাল্টে ফেলে। এবার এতটুকু যথেষ্ট ছিল হাঙ্ককে আটক করতে। রাতে হাঙ্ককে পুলিশ ধরে নিয়ে যায়। রনি আর তার দাদি তখন কান্নাকাটি করছিল। আশেপাশের লোকজন এসব দেখে মজা নিচ্ছিল। তারা মূলত বিশ্বাস করে হাঙ্ক অপরাধী। এইসবে বিরক্ত হয়ে রনি রাতেই ছুটে যায় লিলির বাড়িতে। এত রাতে দরজায় কড়া নাড়ার শব্দে লিলির মা দরজা খোলে। সে অনেক বিরক্ত হয় রনিকে দেখে। তখন এক পর্যায়ে লিলি চলে আসে রুম থেকে। রনি তাকে জিজ্ঞাসা করে সে পুলিশকে কি বলেছে, তার বাবাকে তারা কেন ধরে নিয়ে গেল। লিলি উত্তরে জানায় পুলিশ তাকে ফাঁসিয়ে এইসব বলিয়ে নিয়েছে। এইসবে লিলির মা কিছুটা ঘাড় ধাক্কা দিয়ে রনিকে বের করে দেয়। রনি বাহির থেকেই লিলির সাথে চিৎকার চেঁচামেচি করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে হ্যানলন জেলে মাস্টার্সের সাথে দেখা করতে চলে যায়, আর তার সামনেই সেই পিস্তল ম্যাকারোভ পিএম রাখে। নানা ধরনের কথায় ফেলে মাস্টার্সকে রাগাতে থাকে। এক পর্যায়ে হ্যানলন তার মায়ের সম্পর্কে বলে মাস্টার্সকে রাগিয়ে দেয়। মাস্টার্স রেগে গিয়ে পিস্তল হাতে নিলেও সেটা লুট করতে পারে না। এতে হ্যানলন শিওর হয়ে যায় সেদিন রাতের সেই আক্রমণে আসলে মাস্টার্স ছিল না। এখানে আসলে হ্যানলন ক্রস চেক করতে চাইছিল ফুলারের তদন্ত ঠিক আছে কিনা। সেদিন রাতে আক্রমণকারী এক মুহূর্তের জন্য সেই পিস্তলটা লুট করে ফেলেছিল। তবে পিস্তলটার একটা সমস্যা আছে, এটা লুট করার সময় আটকে যায়, যা পারদর্শী লোক ছাড়া এক মুহূর্তে কেউই লুট করতে পারবে না। তাছাড়া মাস্টার্সের রেকর্ডও ভালো না। এক্ষেত্রে সে এতটাও দক্ষ নয়, যেটা হ্যানলন এখন প্রমাণ পেয়ে গেল। এর মানে দাঁড়ায় সেদিন আক্রমণকারীদের মধ্যে মাস্টার্স ছিলই না। এটা বুঝতে পেরে হ্যানলন ফুলারের কাছে গিয়ে সবটা জানায়। কিছুটা ভেবেচিন্তে ফুলার জানায় এই হামলা তারাই করিয়েছিল হ্যানলনকে পরীক্ষা করার জন্যে। তবে হ্যানলনের মতো এত বিশ্বস্ত, ট্যালেন্টেড, সাহসী লোক সে আজ অবধি কাউকে দেখেনি। সে এমনই একজনকে খুঁজছিল। এটা তার একটা পরীক্ষা ছিল, যেটা সে পাশ করেছে, এবং এইবার সময় এসে গেছে তার কাছে সত্যিটা প্রকাশ করার। এরপর লিলিকে দেখা যায় সে মার্কেটে গেছে বাজার করতে। সেখানে বাজারের ট্রলি নিয়ে সে যতই সামনে বাড়ছিল, পেছন থেকে কারা যেন বারবার তাকে পাগল পাগল বলে চলেছে। সে যে পথে যাচ্ছে তার পেছনের রাস্তা শেলফ দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। তাছাড়া মাছ বিক্রেতা অদ্ভুতভাবে মাছ কাটছে। জায়গায় জায়গায় বাকি কাস্টমাররা তাকে ক্রিপিভাবে ফলো করছে, আর তার দিকে তাকিয়ে হাসছে এক অদ্ভুত হাসি। মার্কেটের মাইকে তাকে পাগল বলে ঘোষণা করা হচ্ছে। সামনে যেতেই প্রত্যেকটা পণ্যের লেবেলে তার মৃত বন্ধুদের ছবি ভেসে আসছে। সে যখন পালাতে যায় তখন সে দেখে চারপাশ থেকে পিকলসের কৌটা। একটা কৌটায় সে তার বাবার মুখ দেখতে পায়, অন্যগুলিতে শরীরের বিভিন্ন অংশ। ভয়ে লিলি কৌটাটা ভেঙে ফেলে। তারপর সবগুলো কৌটা নিচ থেকেই ভেঙে যেতে শুরু করে।
আর মেঝেতে পড়ে যাওয়া সেই সকল পিকলসগুলো একসাথে জড়ো হয়ে লিলির বাবার রূপ নিয়ে পিকলস মনস্টার তৈরি হয়ে যায় এবং সে লিলির ওপর হামলা করে। লিলি তখন চিৎকার করে ওঠে আর সবকিছু কিছুক্ষণ পরেই স্বাভাবিক হয়ে যায়। সেখানে লিলি মেঝেতে বসে চিৎকার করছে আর পিকলসের একটা কৌটাও ভেঙে ফেলেছে। এই সব কিছুই এতক্ষণ ছিল পেনিওয়াইজের একটা ট্র্যাপ, তার ক্রিয়েট করা একটা ইলিউশন। এই ঘটনার পর লিলির মা তাকে জুনিফার হিল দিয়ে আসে। লিলি রিকোয়েস্ট করার পরেও তার মা একদমই মায়াদয়া দেখায় না, একদম ঠান্ডা মেজাজে সেখান থেকে মেয়েকে নিয়ে আসে। এখানে লিলির মায়ের এরকম আচরণের দুটি কারণ। এক, ডেরির মানুষেরা এরকমই আবেগলেস, আর দুই, সেও কোথাও গিয়ে হয়তো লিলিকে তার বাবার মৃত্যুর জন্য দায়ী মনে করে। জুনিফার হিল মূলত একটা মেন্টাল অ্যাসাইলাম, যেখানে লিলিকে দেখা মাত্রই ডক্টররা এক ধরনের ক্রিপি হাসি দেয়। অন্যদিকে ফুলার হ্যানলনকে তাদের সেই রেস্ট্রিকশন এরিয়ায় নিয়ে আসে আর তাদের সুপার সিক্রেট মিশনের সম্পর্কে বলে। সোভিয়েত ইউনিয়ন যে কোনো সময় আমেরিকার জায়গায় জায়গায় মিসাইল ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। এই জন্য তারা শেষ উপায় হিসেবে এমন একটা জিনিস খুঁজছে যেটা আছে ডেরির মাটির নিচে, যা দিয়ে ভয়ের মাধ্যম সৃষ্টি করা যায়। এর ফলে ভয় দেখিয়ে যুদ্ধ না করেই যুদ্ধ জেতা সম্ভব। কিন্তু তারা কি খুঁজছে এই বিষয়ে তারা জানে না, এজন্যই হ্যালোরানের সাহায্য নিচ্ছে। এর মাঝে একজন অফিসার এসে তাদের জানায় খোদাই করার কিছু জায়গায় কিছু একটা পাওয়া গেছে, যেটা দেখতে তারা সেই অফিসারের সাথে চলে যায়। সেখানে খোদাইয়ের পর মাটির নিচ থেকে একটা জিপ বের করা হয়, যার মধ্যে অনেকগুলো মানুষের কঙ্কাল ছিল। সেই সাথে এই কঙ্কালগুলো ছিল গ্যাংস্টারদের, যাদের হাতে টমি গানও ছিল। এর সাথে শুরু হয় থিম সং। Hush, 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 here comes the boogeyman. Don't let him come too close to you, he'll catch you when he can. এবং এখানেই শেষ হয় এই এপিসোডটি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সেট করে দেবেন এবং ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। টিল দেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।